ওকে ফাইন, ঠিক আছে, এবার সবকিছু ঠিকঠাক মতো হবে। আই থিংক জুমের কোনো নতুন একটা আপডেট আসছে, যেই আপডেটের সাথে আসলে আমরা যারা মানে হোস্ট যারা, তারা হয়তো পরিচিত না, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হচ্ছে হোস্টদের নতুন করে। তো এই অনেকগুলো চেঞ্জ, এটা খেয়াল করিনি লাস্ট কয়েকদিনে, তো অনলাইন ক্লাস নিয়েছি, প্রায় 1 মাস অফ রেখেছি, তো লাস্ট কয়েকদিনে এই রকমের চেঞ্জ গুলো খেয়াল করিনি, সেই জন্যই ঝামেলাটা হয়ে গেছে। আর তার উপরে হচ্ছে বাসায় কারেন্ট নেই, তাই কোনো মতো জোড়াতালি দিয়ে ক্লাসটা নিতে হচ্ছে আজকে। ফাইন, সো স্টার্ট করছি। আই হোপ সবাই ডেস্ক খাতা দেখা যাচ্ছে, রাইট? আই হোপ সবাই ঠিকঠাক মতো স্পষ্ট করে দেখতে পাচ্ছি। তো আজকে আমাদের যে আলোচনাটা, আজকের আলোচনাটা আমাদের লাস্ট ক্লাসের পরবর্তী অংশ থেকে আসলে শুরু করছি। তো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম প্রি ক্যালকুলাস নিয়ে, দ্যাট মিনস আমরা ক্যালকুলাসের শুরুর কিছু জিনিস নিয়ে আমরা পড়াশোনা করছিলাম, সো যেটাকে আমরা বলছিলাম প্রি ক্যালকুলাস। এবং এই প্রি ক্যালকুলাস রিলেটেড আলোচনাতে আমাদের যে যে আলোচনাগুলো ছিল, সেই আলোচনাগুলোর মধ্যে ছিল হচ্ছে আমরা ভগ্নাংশ রিলেটেড পড়াশোনা করব, আমরা দেন যোগ কি বলে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন থাকবে, কিছু বীজগণিত থাকবে, কিছু জ্যামিতি থাকবে। ওভারঅল সবকিছুই আমাদের এই প্রি ক্যালকুলাসের মধ্যে আসলে থাকবে, কারণ আমরা যে জিনিসটা বলেছিলাম যে যেখানে আমাদের নর্মাল জ্যামিতি বা বীজগণিত বা ত্রিকোণমিতি যেখানে যে শেষ হয়ে যাচ্ছে, যেগুলোকে আমরা সংজ্ঞায়িত করতে পারছি না, যেগুলোকে আমরা কি বলে ডেফিনেশন দিতে পারছি না, সেই জিনিসগুলোই আমাদের তৈরি হয়ে যায় প্রি ক্যাল, সেখান থেকে আমাদের শুরু হয় ক্যালকুলাসের। তো আমরা লাস্ট ক্লাসে ক্যালকুলাসটা কি, ক্যালকুলাসটা ছিল পরিবর্তনের বিদ্যা, এবং পরিবর্তনের যে স্পিড, সেই স্পিড সংক্রান্ত পড়াশোনা আমরা করি হচ্ছে ডিফারেন্সিয়েশন, এবং পরিবর্তনের যে ফলাফল, সেই ফলাফল সংক্রান্ত পড়াশোনা করি হচ্ছে আমরা ইন্টিগ্রেশনে। এবং এই পরিবর্তনটা কেমন পরিবর্তন, সেটার জন্য আমরা আসলে ইনফাইনাইটলি স্মল টাইপের একটা টার্ম আমরা পড়েছিলাম, যে অসীম পরিমাণ ক্ষুদ্র একটা জিনিস পড়েছিলাম, যে যখন কোনো একটা দূরত্বের পরিবর্তন যখন আমরা হিসাব করতে হবে, সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন, অর্থাৎ বেগ, বা যেটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি তাৎক্ষণিক বেগ, এরকম কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমাদের খুবই ক্ষুদ্র, মানে একদম অসীমের কাছাকাছি পরিমাণ ক্ষুদ্র, বা শূন্যের কাছাকাছি পরিমাণ ক্ষুদ্র একটা সময়ের পার্থক্য, এবং শূন্যের কাছাকাছি পরিমাণ আমাদের দূরত্বের পার্থক্য নিয়ে তারপরে আমাদের ই করতে হয়, মানে বেগের মান নির্ণয় করতে হয়। এবং তারপরে আমরা যে জিনিসটা দেখেছিলাম, যে কেন 1/0 এই টার্মসটা আমরা কেন অসংজ্ঞায়িত বলে ডিফাইন করি 1/0টাকে। ওকে, একটু নেটওয়ার্কের গ্লিচ ছিল। সো যে জিনিসটা বলছিলাম, যে অসংজ্ঞায়িত টার্মসটা আমরা কেন বলছিলাম, যে এমন কোন একটা কিছু একটা সংজ্ঞা রয়েছে, বা এমন কোনো কিছু ডাটা বা ইনফরমেশন রয়েছে, যেই সত্যতা রয়েছে, যেই জিনিসগুলোকে আমাদের 1/0 টার্মসটা মেনে চলছে না, দ্যাটস ওয়াই আমরা সেই জিনিসটাকে বলছিলাম অসংজ্ঞায়িত টার্মস। এবং তার পাশাপাশি আমরা আসলে অনির্ণয় টার্মস দিয়ে পড়াশোনা করেছিলাম, এবং আমরা বলেছিলাম যে আমাদের কিছু অনির্ণয় টার্মস রয়েছে। তো আজকে আমরা আসলে সেই অনির্ণয় টার্মসের মানে পরবর্তী যে আলোচনাটা, সেই পরবর্তী আলোচনাটাতে আসলে যাব, ঠিক আছে? অনির্ণয় টার্মসটার পরবর্তী আলোচনাটাতে আমরা আজকে যাব। সো আবারও বলছি, আমরা এখনো ক্যালকুলাস, বেসিক্যালি আমরা আজকে যেই মূল যে আলোচনাটাতে ফাইনালি প্রবেশ করব, সেই আলোচনাটা নামটা আমি দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে আজকে আমরা মূলত প্রি ক্যালকুলাসের মধ্যে লিমিট অংশটা নিয়ে আসলে পড়াশোনা করব। বাট এই লিমিট অংশটা পড়াশোনা করার আগে আসলে আমাদের বুঝতে হবে লিমিটটা কি, কেন আসছে, ব্লা ব্লা ব্লা, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে? সো ফার্স্টে আমরা চলে আসি হচ্ছে অনির্ণেয় যে টার্মসটা, সেই টার্মসটা বলতে আমরা আসলে কি বুঝি, অনির্ণেয় টার্মস। তো আমরা লাস্ট দিনই বলেছিলাম, যা কিছু আমরা
সংজ্ঞায়িত করতে পারি না সেটাকে আমরা অসংজ্ঞায়িত বলছিলাম, এবং অনির্ণ টার্মস বলতে আমরা বলছিলাম যে অনির্ণ টার্মস গুলো হচ্ছে এমন টার্মস যা আছে, মানে এমন অনেকগুলো আছে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা হবে সেটা আমরা নির্ণয় করতে পারি না। দ্যাটস ওয়াই সেই টার্মসটাকে আমরা কি বলছিলাম, অনির্ণ টার্মস বলছিলাম। ঠিক আছে, অনেকগুলো আছে কিন্তু এক্স্যাক্টলি কোনটা হবে সেটা আমরা বলতে পারি না। হ্যাঁ, এখানে আমাদের একটা বলা রাখার বিষয় হচ্ছে যে অসংজ্ঞায়িত এবং অনির্ণীয় টার্মস এর মধ্যে ডেফিনেটলি আমাদের কিছু পার্থক্য রয়েছে। ফাইন। সো ফার্স্ট অফ অল শুরু করি আমরা। যে টার্মসটাকে অনির্ণীয় টার্মস বলে শুরু করছিলাম সেটাকে ছিল 0/0 একটা টার্মস। ঠিক আছে, 0/0 টার্মসটা আমরা বলছিলাম অনির্ণীয়। তো আমরা এখানে বলছিলাম যে 0/0 টার্মসটা অনির্ণীয় কেন, এখানে অনেকগুলো ঘটনা ঘটতে পারে। কিরকম? আমরা ছোটবেলায় শিখে আসছি যে শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ, শূন্য মানে কোনো শূন্যকে যা ইচ্ছা তাই দ্বারা ভাগ করা হোক না কেন ফলাফল ডেফিনেটলি শূন্য হবে, নিচে কি আছে সেটা দেখার বিষয় নেই। তো কেউ একজন এরকম বলতেই পারে যে শূন্যকে আমি যা ইচ্ছা তাই দিয়ে ভাগ করি না কেন আমার ফলাফল ডেফিনেটলি কি আসবে, শূন্যই আসবে, শূন্যই আসতে হবে, রাইট? আবার আমরা লাস্ট ক্লাসে যেটা শিখেছি উপরে কি আছে সেটা দেখার দরকার নাই, কিন্তু যদি নিচে শূন্য থাকে তার মানে ডেফিনেটলি সেটা অবশ্যই ধনাত্মক এবং ঋণাত্মক ভাবে আমাদের অসীমের কাছাকাছি যাবে, দ্যাট মিনস প্লাস মাইনাস ইনফিনিটি হবে। এবং আমরা আরো একটা মজার বিষয় দেখেছিলাম লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে যে যদি কোনোভাবে শূন্য এবং শূন্য, এটা তো দুটি সংখ্যা, তার মানে একই জাতীয় দুটি সংখ্যা যদি উপরে এবং নিচে অর্থাৎ লবে এবং হরে থাকে তাহলে ডেফিনেটলি আমরা কি করতে পারি, ডেফিনেটলি আমরা কাটাকাটি করতে পারি। যদিও এটা হাস্যকর একটা জিনিস, বাট আমরা কি করতে পারি, কেউ একজন বললো যে এটা আসলে কাটাকাটি করা যায়, ওয়ান হতে পারে। তো এই যে টার্মসটা, এই টার্মসটা যদি সত্য হতো যে শূন্য আর শূন্য কাটাকাটি করে আমরা এক করতে পারতাম, তাহলে তো একটা বিশাল ব্যাপার স্যাপার হয়ে যেত। বিশাল ব্যাপার স্যাপার কিরকম? বিশাল ব্যাপার স্যাপার হচ্ছে যে সাপোজ কারো কাছ থেকে আমি কেউ একজন 100 টাকা ধার নিল। 100 টাকা ধার নিয়ে এখন পরের দিন যখন ফেরত দিতে গেল, তখন যার কাছ থেকে ধার নিল সে বলল যে আমি তো 100 টাকা তোমাকে দেইনি, তোমাকে আমি 1000 টাকা দিয়েছি, এখন আমাকে 1000 টাকা ফেরত দাও। তখন সে বলবে যে কিভাবে আমি 1000 টাকা তোমার কাছ থেকে নিয়েছি, তখন সে সুন্দর একটা ক্যালকুলেশন দেখিয়ে দিবে যে 100 গুণ 0 আর 1000 গুণ 0, কথা তো একই, তাই না? 1000 গুণ 0 কথা তো একই, নাকি ভিন্নতা রয়েছে? এখন যদি 0 আর 0 কাটাকাটি যে এক হতো তাহলে কি হয়ে যেত, তাহলে 100 টাকা আর 1000 টাকা সমান হয়ে যেত, which is not possible, এটা কখনোই সম্ভব নয়। বাট ইন এ সেন্স আমরা এতদিন পর্যন্ত যা শিখে এসেছি যে উপরে লবে এবং নিচে হরে যদি আমাদের কোনো সংখ্যা থাকে, একই জাতীয় সংখ্যা, তখন আমরা সেই সংখ্যাটাকে কাটাকাটি করে 1 লিখতে পারি। এখন দেখা যাচ্ছে যে আমাদের এই 0/0 এই যে ফরমেশনটা রয়েছে, এই ফরমেশনটা আমাদের লিমিট শেখার জন্য খুব জরুরি একটা ফরমেশন, খুবই জরুরি একটা ফরমেশন। এটা আমরা আজকে ইন ডিটেইলস আলোচনায় দেখব। সো এই 0/0 একটা কনফিউশন তৈরি করে যে আসলে 0 হবে নাকি প্লাস মাইনাস ইনফিনিটি হবে নাকি 1 হবে, এরকম একটা টার্মস, এরকম একটা কনফিউশন তৈরি করে। সেই জন্য আমরা লাস্ট ক্লাসে অবশ্যই এরকম একটা জিনিস আপনাদেরকে দেখিয়েছিলাম। ব্যাপারটা ছিল এরকম যে 10কে যদি আমি 5 দ্বারা ভাগ করি, 10কে যদি আমার 5 দ্বারা ভাগ করি তাহলে ডেফিনেটলি ফলাফল কি আসে, 2 আসে। 10কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল 2 আসে, তার মানে 5কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে ফলাফল কি আসবে, তাহলে ডেফিনেটলি ফলাফল 10 আসবে। 5কে 2 দ্বারা গুণ করলে ডেফিনেটলি ফলাফল 10 আসবে। তার মানে আমরা লাস্ট দিনে একটা অনন্যতার সংজ্ঞা শিখেছিলাম যে দুটি সংখ্যা বা রাশি এর মধ্যে যদি একটি মাত্র পাটিগণিতীয় অপারেশন যোগ বিয়োগ গুণ বা ভাগ হয় তবে ফলাফল একটিই আসতে হবে, এবং একটি এবং কেবলমাত্র একটিই আসতে হবে, যেটাকে আমরা বলছিলাম যোগের, গুণের, বিয়োগের, ভাগের অনন্যতা বলছিলাম, রাইট? 10কে 5 দ্বারা ভাগ করছি, ফলাফল একটিই আসবে, এসেছে 2, এবং 5কে 2 দ্বারা ভাগ গুণ করলে ফলাফল একটি আসবে 10। তার মানে আমরা প্রথমে যখন ভাগ করেছি তখন 10 ছিল হচ্ছে আমাদের 10 ছিল আমাদের ভাজ্য, রাইট? আমরা ভাজ্যকে যদি আমরা ভাজক দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই, তাহলে আমরা ভাগফল পাই, রাইট অর রং? তাহলে এটাকে এভাবেও বলা যায়, তাহলে অবশ্যই অবশ্যই ভাজ্য যে জিনিসটা সেটা অবশ্যই ভাজক এবং ভাগফলের গুণের কারণে পাওয়া যাবে। এম আই কারেক্ট? ভাজ্য জিনিসটা অবশ্যই ভাজক এবং ভাগফলের গুণের ফলে পাওয়া যাবে। তাহলে এই 10 জিনিসটাও আসলে 5 এবং 2 এর গুণফলের কারণে পাওয়া যাবে। ফাইন।
ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝলাম। ওকে, এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন কারো থাকার কথা না, খুবই সহজ জিনিস। তাহলে এখন আসো, এখন এতটুকু যদি আমরা বুঝে যাই, তাহলে আসো যে শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে ধরে নেই আমরা পাচ্ছি এক্স। ধরে নেই আমরা পাচ্ছি এক্স, শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে আমরা ধরে নেই পাচ্ছি এক্স। এখন চিন্তা করো এক্স এর মান কি কি হতে পারে। চিন্তা করো এক্স এর মান কি কি হতে পারে। এক্স এর মান চিন্তা করো মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে, মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে এরকম করে -2, -1, 0 এরকম করে প্লাস ইনফিনিটি পর্যন্ত কিন্তু এক্স এর মান হতে পারে। কেন? কারণ 0/0, শূন্যের সাথে এক্স এর গুণ করলাম, এই শূন্যের সাথে এক্স এর গুণ করলাম, অর্থাৎ 1 এর গুণ করলাম বা -1 এর গুণ করলাম বা +1 এর গুণ করলাম, ফলাফল কি আসবে? শূন্যই আসবে, রাইট? বুঝতে পারছি। তার মানে এক্স এর মান 0/0 যে ফলাফল আমরা হিসেবে ধরেছি এক্স, এই এক্স এর মান অসংখ্য মান আসতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা আসবে সেটা আমরা জানি না। অসংখ্য আসতে পারে। এক্স এর মান তুমি +5 বসাও, ডান, 5 × 0 0। এক্স এর মান তুমি 120 বসাও, দেন 120 × 0 0। দ্যাট মিনস যা যেভাবেই বসাও না কেন ডেফিনেটলি সেটা শূন্য আসবে। দ্যাট মিনস এক্স এর মান যা বসাবো সেটাকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য আসতে বাধ্য, রাইট? তার মানে দাঁড়াচ্ছে যে আমরা আসলে 0/0 এর যে ফলাফলটা, এর ফলাফলটা আমরা জানি না। এর ফলাফলটা অসংখ্য আসতে পারে, এমন না যে এর কোনো ফলাফল নেই, বা এমন না যে এর ফলাফল মাত্র দুটো, এমন না। হ্যাঁ, এর ফলাফল যে দুটো, যেমন আমরা যখনই শিখেছি 1/0, তখন আমরা কি শিখেছি? যে হয় প্লাস ইনফিনিটি, না হয় মাইনাস ইনফিনিটি, দুইটার মধ্যে যে কোনো একটা, রাইট? আর এখানে আমরা 0/0 ক্ষেত্রে দেখছি যে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান হতে পারে, অর্থাৎ এই 0/0 মান অসংখ্য, কিন্তু এক্স্যাক্টলি কোনটা হবে সেটা আমরা জানি না। দ্যাটস ওয়াই আমরা এই টার্মসটাকে বলছি অনির্ণেয়। দ্যাটস ওয়াই এই টার্মসটাকে আমরা বলছি অনির্ণেয়। ঠিক আছে? সো এটার ব্যাখ্যাটা হিসেবে আমরা এই ব্যাখ্যাটা লিখতে পারি যে অনেকগুলো মান রয়েছে, কিন্তু কোনটা নির্দিষ্টভাবে শব্দটা আমরা কেন উচ্চারণ করলাম? নির্দিষ্টভাবে শব্দটা উচ্চারণ করার পিছনে কারণ হচ্ছে আমরা যে অনন্যতা শিখেছি, সেখানে আমরা কি শিখেছি? যে এক্স্যাক্টলি একটাই রেজাল্ট আসতে হবে, কিন্তু সেটা এখানে আসছে না, সেই জন্য নির্দিষ্ট শব্দটা আমরা ইউজ করছি। কিন্তু নির্দিষ্টভাবে কোনটি হবে তা নির্ণয় করা যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা এই টার্মসটাকে বলছি অনির্ণেয় টার্মস। এখন মাথায় রাখতে হবে, যতগুলো টার্মস অনির্ণেয়, পৃথিবীতে যতগুলো টার্মস আছে অনির্ণেয়, কতগুলো টার্মস রয়েছে সেটা নিয়ে আমি এখনই আলোচনা করব। যতগুলো টার্মস রয়েছে অনির্ণেয়, সেগুলো অবশ্যই অসংজ্ঞায়িত। মাথায় রাখতে হবে, যেগুলো অনির্ণেয় টার্মস রয়েছে সেগুলো অবশ্যই অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? কারণ সংজ্ঞায়িত কোনগুলো? যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করার পর একটি এবং কেবলমাত্র একটি ফলাফল আসবে। কিন্তু অনির্ণেয় টার্মস আমরা কি দেখতেছি? অনির্ণেয় টার্মস আমরা দেখতেছি যে অসংখ্য ফলাফল আসতে পারে। তার মানে ডেফিনেটলি সেটা অসংজ্ঞায়িত হবে, সেটা সংজ্ঞায়িত হতে পারে না। তাই আমরা এভাবে লিখে নেই যে সকল অনির্ণেয় যে টার্মগুলো রয়েছে, সকল অনির্ণেয় টার্মসগুলো যে টার্মগুলো রয়েছে, সেই টার্মগুলো অবশ্যই অসংজ্ঞায়িত। ঠিক আছে? তার মানে আমি যদি অটোমেটিকলি অনির্ণেয় কথাটা বলি যে অমুক কোনো একটা ক্যালকুলেশন অনির্ণেয়, তার মানে ডেফিনেটলি সেটার ভিতরে ইনডিরেক্টলি কি লুকায়িত রয়েছে? অসংজ্ঞায়িত কথাটা কিন্তু লুকায়িত রয়েছে। তার মানে আমি এখন থেকে যখনই বলবো অনির্ণেয়, তার মানে তার ভিতরে অটোমেটিকলি কি থাকবে? অসংজ্ঞায়িত কথাটা থাকবে। রাইট অর রং? বুঝতে পেরেছি?
এখন আমরা স্যার দেখব বুঝলাম। যে পৃথিবীতে আসলে অনির্ণয় টার্মস কতগুলো রয়েছে। এটা কি অসীম সংখ্যক অনির্ণয় টার্মস রয়েছে? না, আমাদের জানা মতে বা আমার জানা মতে বা আমি যে ম্যাথমেটিক্স এর বইগুলো পড়েছি সেগুলো জানা মতে এখন পর্যন্ত মাত্র 7টা অনির্ণয় টার্মস রয়েছে। 7টা অনির্ণয় টার্মস রয়েছে। ফার্স্ট অফ অল ডেফিনেটলি 0/0, ডেফিনেটলি 0/0, কারণ 0/0 ইজ ইকুয়ালস টু যদি আমি এক্স বসাই তাহলে সেই এক্স এর মান নির্ণয় করা সম্ভব নয়। আচ্ছা, সেকেন্ড কি তাহলে স্যার? সেকেন্ড মান হচ্ছে, দেখো সেকেন্ড হচ্ছে যদি আমি কখনো ইনফিনিটির সাথে ইনফিনিটি বিয়োগ দেই, ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ দেই, তাহলে কথাটা কেমন? ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি সাপোজ চিন্তা করো যে আমি কোনো একটা মহাসাগর থেকে কোনো একটা সাগরকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে কি সেই যে মহাসাগরটা সেটা একদম খালি হয়ে যাবে? ব্যাপারটা কিন্তু তা নয়। তার মানে ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ দিয়ে আমি আসলে যদি ফলাফলটাকে আমি এক্স ধরি এবং আমি যদি পক্ষান্তর করি, তাহলে পক্ষান্তর করলে আমরা আসলে কি পাবো? ইনফিনিটি ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ইনফিনিটি, রাইট অর রং? এখন আমরা যদি একটু দেখি যে এক্স এর মান কত হলে তার সাথে ইনফিনিটি যোগ করলে আমরা ইনফিনিটি পাবো। আমরা যদি একের সাথে ইনফিনিটি যোগ করি আমরা ফলাফল ইনফিনিটিই পাবো। আমরা যদি 420 এর সাথে ইনফিনিটি যোগ করি তাহলেও আমরা ইনফিনিটি পাবো। আমরা যদি -2441139 এর সাথে যদি ইনফিনিটি যোগ করি তাহলে আমরা ইনফিনিটি পাবো। তার মানে এক্স এর মান যা কিছু হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা হবে সেটা আমরা জানি না, বিধায় ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই টার্মসটা অবশ্যই অবশ্যই অনির্ণয় টার্মস, এবং আমরা জানি অনির্ণয় টার্মস মানেই হচ্ছে অসংজ্ঞায়িত টার্ম। অনির্ণয় টার্ম মানেই হচ্ছে অসংজ্ঞায়িত টার্ম। সো এরকম আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ইনফিনিটি। হ্যাঁ মারিফা কিছু বলতে চান, বলেন। স্যার এই যে এই লাইনটা একটু বলবেন, এই যে 420 যে লিখছেন, এটা জাস্ট এই যে ইনফিনিটি দেখেন যে ইকুয়াল টু ইনফিনিটি মানে হচ্ছে অসীম, অসীমের সাথে যদি আমি 420 যোগ করি এক্স এর মান হিসেবে, এই যে দেখেন এই যে 1420 বা -2441139 এই মানগুলো আসলে কি মান? এই মানগুলো আসলে হচ্ছে এক্স এর মান হিসেবে আমরা বসাচ্ছি, তাই না? তার মানে এই অসীমের সাথে এক্স এর যে কোনো মান যোগ করলে তার ফলাফল আসলে কি আসে? অসীম আসে, কারণ আমরা পক্ষান্তর করে কি দেখলাম যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু এক্স, দ্যাট মিন্স ইনফিনিটি ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ইনফিনিটি। দ্যাট মিন্স এই এক্স এর মান যে কোনো একটা মান হতে পারে, এক্স এর মান যে কোনো একটা মান হতে পারে, সকল মানের জন্যই এই কথাটা সত্য। তার মানে সকল মানের জন্য যেহেতু এই কথাটা সত্য, তার মানে কি দাঁড়াচ্ছে যে এই ইনফিনিটি মাইনাস ইনফিনিটির মান অসংখ্য হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা হবে সেটা আমরা জানি না। বুঝাতে পেরেছি? জি স্যার, জি স্যার। তাহলে হ্যান্ডটা একটু ডাউন করে দেন। ওকে, সো ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি এটাও অনির্ণয়, আমি এখন কারণ ব্যাখ্যা করব না, এটা আপনারা একটু বের করবেন। নাম্বার 4, 4 নম্বরে হচ্ছে 0⁻0 এর ভ্যালু হচ্ছে অসংখ্য বা অনির্ণেয় আসবে, ঠিক আছে। দেন আপনারা এইটা নাম্বার 5 আমরা এভাবে বলতে পারি যে ইনফিনিটির উপরে যদি আমরা পাওয়ার দেই 0, ইনফিনিটির উপরে যদি পাওয়ার দেই 0, এটাও আমাদের ডেফিনেটলি অনির্ণেয় টার্মস আসবে। এবং নাম্বার 6 যদি আমরা 0কে ইনফিনিটি দ্বারা গুণ করি তাহলেও ফলাফল বা কোনো কিছুকে, 0কে না যে কোনো ফলাফলকে আসলে যদি আমরা ইনফিনিটি দ্বারা গুণ করি তাহলেও সেটা অনির্ণেয় আসবে। আচ্ছা, নাম্বার 7 যে 7টা অনির্ণেয় টার্মস বলছি সেই টার্মস গুলো নিয়ে কথা বলছি, যে 1⁻, এইটা নিয়ে একটু কনফিউশন বাধে দেখে আমরা আসলে এই জিনিসটা একটু এক্সপ্লেইন করতে চাই। যে আসলে 1⁻∞, আমরা জানি একের উপরে যা কোনো কিছু যে কোনো কিছু পাওয়ার হিসেবে বসতে পারে, 1 2 3 4 5 যে কোনো কিছু পাওয়ার হিসেবে বসতে পারে। তো একের উপরে যদি যে কোনো কিছু পাওয়ার হিসেবে বসতে পারে তাহলে সেই যে কোনো পাওয়ারটাকেই আমরা কি বলি? যে কোনো পাওয়ার বসলে সেটা কি হয়? 1ই হয়। কিন্তু এক্স্যাক্টলি ইনফিনিটি মানে অসীম পাওয়ার যদি একের উপরে বসে তাহলে সেটা কি হয়? তাহলে সেটা কি এক হবে নাকি অন্য কিছু হবে? এইটার কিন্তু একটা কনফিউশন তৈরি হয়, যেহেতু একের উপরে যে কোনো সংখ্যা বসালে পাওয়ার হিসেবে সেটা এক হতে বাধ্য। আচ্ছা, এটা একটু এক্সপ্লেইন করি। সো আমরা জানি যে 1/0 আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে ডেফিনেটলি আমরা কি পাই? ইনফিনিটি পাই, তাই না? 1/0 আমরা কি পাই? ইনফিনিটি পাই। এখন ইনফিনিটির সাথে যদি 0 এর ব্যস্তকরণ টার্মসটা করি, অর্থাৎ 0 এর জায়গায় ইনফিনিটিকে এবং ইনফিনিটির জায়গায় যদি 0কে নিয়ে আসি তাহলে 1/∞
ইজ ইকুয়ালস টু কি বসে, 0 বসে, রাইট? তাহলে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ ইকুয়ালস টু যদি 0 কিন্তু বসানো যায়। এখন আমরা চিন্তা করি 1 টু দি পাওয়ার ইনফিনিটি এটা সমান সমান আমরা ধরে নিলাম x, 1 ডিভাইডেড বাই ইনফিনিটি এটা সমান সমান আমরা ধরে নিলাম x। এখন আমরা ছোটবেলায় পাওয়ার ট্রান্সফরমেশন শিখেছি। পাওয়ার ট্রান্সফরমেশন মানে কি? মানে হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু যদি 4 হয় তাহলে আমরা এক্স ইজ ইকুয়ালস টু কি বসিয়েছি, √4, রাইট? √4 কে আমরা কি লিখতে পারছি, আমরা 4 টু দি পাওয়ার হাফ লিখতে পারতাম, রাইট? তার মানে এখানে রয়েছে এক্স এর উপরে স্কোয়ার, সেটা কি হয়ে যায় 4 টু দি পাওয়ার 1/2। তার মানে আমি যদি পরবর্তী লাইনে 1 টু দি পাওয়ার ইনফিনিটিকে 1 ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই ইনফিনিটি লিখি, তাহলে কি কোনো কনফিউশন থাকে? তাহলে কিন্তু কোনো কনফিউশন থাকে না। 1 ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই ইনফিনিটি, এটা কিন্তু আমরা লিখতেই পারি পাওয়ার ট্রান্সফরমেশন এর টেকনিক অবলম্বন করে। এখন 1 ডিভাইডেড বাই ইনফিনিটি এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি, 0। 1 ডিভাইডেড বাই ইনফিনিটি এই জায়গাটাতে কি লিখতে পারি, 0। দ্যাট মিনস আমরা 1 ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 0 কিন্তু আমরা লিখতে পারি, রাইট? এখন ফ্যাক্ট হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 0 এই এক্স এর মান এখন কি হতে পারে, এক্স এর মান এখন কি হতে পারে? তাহলে খেয়াল করো, আমরা যদি এখন বসাই যে 1 টু দি পাওয়ার 0 তাহলে ফলাফল কি আসবে 1, তারপরে যদি 2 টু দি পাওয়ার 0 বসাই তাহলে ফলাফল কি আসবে 1। আমরা যদি -4 টু 0 তার উপরে যদি পাওয়ার বসাই 0 তাহলে মান কি আসবে 1। তার মানে আমরা এই যে 1 বসালাম, 2 বসালাম, -4 টু 0 বসালাম, এই মানগুলো আসলে কিসের মান, এক্স এর মান। এই মানগুলো আসলে কিসের মান, এক্স এর মান, রাইট? তাহলে এক্স এর মান অসংখ্য হতে পারে, অসংখ্য হতে পারে, এবং এই অসংখ্য হয়ে তাহলে কি ফলাফল দিচ্ছে, একই ফলাফল দিচ্ছে। তাহলে যে অপারেশনে ফলাফল অসংখ্য হতে পারে কিন্তু এক্স্যাক্টলি কোনটা হবে আমরা জানি না, সেই জিনিসটাকে আমরা কি বলি, অনির্ণয় বলি, এবং অনির্ণয় টার্মসটা অবশ্যই অবশ্যই অসংজ্ঞায়িত। আমি কি এই কথাটা বুঝাতে পেরেছি সবাই? স্যার বুঝলাম। কারো কি কোনো কনফিউশন আছে? জি স্যার। স্যার এটা একটু আরেকবার যদি স্যার বলতে। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার এরকম স্যার, যে 0/0 যদি আর কি স্যার আর কি আমরা যেটা বললাম অনির্ণয় হয় স্যার, তো এটা ক্ষেত্রে যে সূত্র ইউজ হলো স্যার, ভাজ্যকে যদি আমরা ভাজক দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি ভাগফল। তো হুম। স্যার এক্ষেত্রে যদি স্যার 5/0 হইতো তাহলে স্যার আমরা যদি হুম। ভাজ্য নির্ণয় করতাম তাহলে তো স্যার ভাজককে না, 5 যদি বাই ভাগফল 5 দ্বারা গুণ যদি করতাম। 0 হয়, আচ্ছা আমি বলি একটু, যে ওই যে বললাম যে তুমি যে কথাটা বলছো আমি বুঝতে পারছি, তোমার কথাটা আমি একটু এখানে লিখি, যে তুমি যেটা বলছো যে 5/0 ইজ ইকুয়ালস টু অসংজ্ঞায়িত, প্লাস ইনফিনিটি হোক মাইনাস ইনফিনিটি হোক যেটাই হোক, রাইট? জি স্যার, এটা হচ্ছে ইনফিনিটি। রাইট। এখন তুমি আমাকে যে জিনিসটা বলতে চাচ্ছ যে স্যার তাহলে যদি 0 এর সাথে ইনফিনিটি গুণ করি তাহলে তো জিনিসটা অনির্ণয় চলে আসে, তাই না? জি স্যার, এটাই বলতেছি। হ্যাঁ, 0 এর সাথে যেহেতু দেখো 5 ডিভাইডেড বাই 0 এই টার্মসটা যেহেতু টোটালটা অসংজ্ঞায়িতই হয়ে যাচ্ছে, এটা যেহেতু আমার সংজ্ঞাই মানছে না, তাহলে যদি সংজ্ঞা না মানে তাহলে অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ এর সংজ্ঞাই মানছে না, তাহলে এ কি পরবর্তীতে এর কি সেই সংজ্ঞা যদি না মানে তাহলে এই যে ভাজ্য ইজ ইকুয়ালস টু ভাজক কিন্তু গুণফল, এই সংজ্ঞা যে সে মানবে না, এটাই তো স্বাভাবিক, রাইট অর রং? ওকে ফাইন। মাহি বলেছিল যে কিছু একটা রিভাইজ দেওয়ার জন্য, পুরোটা রিপিট করার জন্য। পুরোটা তো রিপিট করা সম্ভব না, আমি আবার একটু বলছি। অসংজ্ঞায়িত টার্মস কোনগুলো, যেহেতু যেগুলো পুরোটা হচ্ছে না আমরা, স্যার, যে আমি লাস্টেরটা বলছি, আছে স্যার। বুঝছি তুমি ছিল না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিছো। একই তো হচ্ছে, নেট নাই, মোবাইলের ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি, তার উপরে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছ, সো ওটা তো দেখা সম্ভব না ক্লাস চলাকালীন সময়। যাই হোক, সো যেটা বলছিলাম যে অসংজ্ঞায়িত টার্মসটা কি, যেটা লাস্ট ক্লাসে পড়েছি, অসংজ্ঞায়িত টার্মস হচ্ছে যে যেই অপারেশনটা, ম্যাথমেটিক্যাল যেই অপারেশনটা আমার অনন্যতা, ইউনিকনেস, অনন্যতা কথাটা মানে কি, ইউনিক, এই জিনিসটা আগের লেকচারে লিখে রাখতে পারো, যে আমরা যে বারবার অনন্যতা কথাটা বলছিলাম, এই অনন্যতা শব্দটার ইংরেজিটা কি, ইউনিকনেস। সো ব্যাপারটা কি, ইউনিক কথাটার মানে কি, ইউনিক কথাটার মানে হচ্ছে একটাই মাত্র, মানে যেটা ডিফারেন্ট কোনো কিছু, কোনো ডিফারেন্ট কোনো রূপ থাকতে পারে না, ডিফারেন্ট কোনো অংশ থাকতে পারে না, দ্যাটস ওয়াই আমরা জিনিসটাকে কি বলতেছি, ইউনিক বা অনন্য, রাইট? সো অসংজ্ঞায়িত জিনিসটা কি, যে কোনো দুটি সংখ্যা বা রাশির মধ্যে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করব, সেটা কি হবে, ইউনিক হবে, সেটা ফলাফলটা কি হবে, ইউনিক হবে, অনন্য হবে, এটা কোনোদিন
মানে একের অধিক হতে পারে না। সো আমাদের ভাগের সময় যখন 0 আমরা করছি তখন সেই ইউনিকনেসটা মেনে চলছে না, দ্যাটস ওয়াই আমরা বলছি অসংজ্ঞায়িত। আর অনির্ণীয় টার্মসটা কি? অনির্ণীয় টার্মসটা হচ্ছে যে যে অপারেশনগুলো অসংজ্ঞায়িত, তো ডেফিনেটলি অসংজ্ঞায়িত, কিন্তু অসংজ্ঞায়িত পরেও যেগুলো হচ্ছে যে এক্স্যাক্টলি, যেমন 1/0 আমরা বলতে পারছি যেটা হয় প্লাস ইনফিনিটি না হয় মাইনাস ইনফিনিটি, দুটোর মধ্যে যে কোনো একটা। কিন্তু অনির্ণীয় টার্মসটা কি? অনির্ণীয় টার্মসটা একের অধিক যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা হবে সেই এক্স্যাক্ট যে অ্যান্সারটা সেটা আমরা জানি না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি অসংজ্ঞায়িত। ঠিক, সরি, সেটাকে আমরা বলছি অনির্ণীয়। এবং সকল অনির্ণীয় টার্মসই অসংজ্ঞায়িত, এবং এরকম পৃথিবীতে আমার জানা মতে ম্যাথমেটিক্সে 7টা অনির্ণীয় টার্মস রয়েছে। একটা হচ্ছে 0/0, একটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, একটা ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি, একটা 0 টু দি পাওয়ার ইনফিনিটি, একটা ইনফিনিটি টু দি পাওয়ার 0, একটা 0 ইনটু ইনফিনিটি, এবং একটা হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ইজ ইকুয়ালস টু এক্স। এখন আসলে এই কথাগুলো নিয়ে আসলে এত কথা মানে এত কিছু কেন সময় নষ্ট করছি বা এত কথা কেন বলছি? এত কথা বলার পিছনে কারণটাই হচ্ছে একটা, যে আমরা এই যে লিমিট বা প্রি ক্যালকুলাসের যে সীমা বা যে জিনিসটা আসলে শিখবো, এই সীমা জিনিসটা শেখার সময় যখনই আমাদের কোনো একটা অঙ্কতে অসংজ্ঞায়িত এবং অনির্ণীয় টার্মসটা আসবে, সেই অসংজ্ঞায়িত এবং অনির্ণীয় টার্মসটা আমাদের কিভাবে আমরা মানে অসংজ্ঞায়িত এবং অনির্ণীয় টার্মসটা থেকে মানে নিজেদেরকে মুক্ত করব বা অঙ্কটাকে মুক্ত করব, সেই জিনিসটা জানার জন্য আমরা আসলে এই টার্মস গুলো নিয়ে এত কথা বললাম। এখন আসলে আমরা আসলে যাব যে এই অসংজ্ঞায়িত বা অনির্ণীয় নিয়ে এত কথা বললাম, এটা আসলে আমাদের ক্যালকুলাসের কোথায় কাজে লাগবে? যদিও এটা ক্যালকুলাসে কাজে লাগার আগে আমরা আসলে প্রি ক্যালকুলাসে শিখবো। আমাদের এখনো আমরা প্রি ক্যালকুলাসের মধ্যে আসছি, আমাদের ইতিহাস পার্টটা আমরা লাস্ট ক্লাসে শেষ করে ফেলেছি যতটুকু সংক্ষিপ্তভাবে আলোচনা করা যায়। সো খেয়াল করে দেখবা যে এই প্রি ক্যালকুলাসের মধ্যে আমি লিমিট নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, বাট এই লিমিট নিয়ে আলোচনা করার মধ্যে কিন্তু আমার বীজগণিত চলে আসবে, আমার এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ চলে আসবে, আমার এখানে ত্রিকোণমিতিক আলোচনা চলে আসবে, মিডল টার্ম চলে আসবে, অনেক কিছু কিন্তু এখানে আমাদের আসবে, ঠিক আছে। সো যেই কথাগুলো বলেছিলাম যে প্রি ক্যালকুলাসের অন্তর্গত অনেক জিনিস রয়েছে, সে সবকিছুই আমাদের কম বেশি আসবে, কিন্তু লিমিটটাকে আমরা যত আলাদাভাবে যেভাবে শিখবো, আসলে এখন ভগ্নাংশের যোগ বিয়োগ নিশ্চয়ই তোমাকে আমি দেখাবো না, উৎপাদকের বিশ্লেষণ নিশ্চয়ই আমি তোমাকে দেখাবো না, বা ত্রিকোণমিতিক ক্যালকুলেশনও দেখাবো না, সেগুলো তোমরা অলরেডি শিখে আসছো। বাট লিমিটটা যেহেতু স্পেশাল এবং নতুন একটা টার্ম, সো দ্যাটস ওয়াই আমাকে ডেফিনেটলি আলাদাভাবে দেখাতে হবে। সো এখন আসছি আমরা মূল কথায়, মূল আলোচনায় আজকের, যে আসলে লিমিট বা সীমা কি নির্দেশ করে, মানে এই লিমিট বা সীমার আসলে মিনিংটা কি, বা আসলে কি বুঝায়, কি নির্দেশ করছে, এটা আমাদের ক্যালকুলাস বা প্রি ক্যালকুলাসের আসলে কেন দরকার, ঠিক আছে। আবারও বলছি, এটা আমাদের প্রি ক্যালকুলাস, ঠিক আছে। আচ্ছা, কি নির্দেশ করে, কি মিনিং দাঁড়ায় এই লিমিট কথাটা দ্বারা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ওই যে বললাম আমাদের ফাংশন লাগবে, গ্রাফ লাগবে, সবকিছুই লাগবে। সো আমরা একটা খুবই নর্মাল একটা ফাংশনের কথা যদি চিন্তা করি, যে ফাংশন অফ এক্স, দিস ইজ এ ফাংশন, ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। খুবই খুবই ইজি একটা ফাংশন, রাইট? খুবই ইজি একটা ফাংশন। এখন আমরা যদি বলতে চাই যে এই ফাংশনটার রেজাল্ট কত, মান কত, তো খুবই ইজিলি আমাকে বলবা যে আচ্ছা, তাহলে তো উপরে একটা মিডল টার্ম করার, মানে মিডল টার্ম বলতে উৎপাদক করার সুযোগ রয়েছে। এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করলে এখানে আসবে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। তাহলে এক্স মাইনাস থ্রি কাটাকাটি গেলে আমাদের চলে আসে এক্স প্লাস 3, রাইট? এই যে ফাংশনের কাজটা করছি, এখানে কি কোনো ভুল রয়েছে, বিন্দুমাত্র কোনো ভুল রয়েছে? নো। কিন্তু আমি যদি তোমাদের এখন একটা প্রশ্ন করি, যে এই যে কাজটা করলাম, আমরা তো এক্স এখানে চলক হিসেবে ধরি, তাই না? এক্স যেহেতু আমরা চলক হিসেবে ধরি, আমাদের দিন শেষে তো এক্স এর একটা মান বসাতে হয়, রাইট? সো এখন আমি যদি প্রশ্নটা করি, এই যে কথাটা, এটা কি এক্স এর সকল মানের জন্য সত্য? আমি যদি এই প্রশ্নটা সবাইকে করি,
এই কথাটা, এই যে মানটা আমরা বের করলাম x+3, এই ফাংশনটার যে রেজাল্ট বের হইলো x+3, এই যে মানটা, এটা কি x এর সকল মানের জন্য সত্য? এটা কি কোনোদিন সম্ভব? কেন সম্ভব না আমি একটু যদি দেখাই। সাপোজ আমি যদি ফাংশন অফ 3 বসাই x এর জায়গায়, আমি যে কোনো মান বসাতে পারবো ফাংশনে। এখন আমি যদি ফাংশন অফ 3 বসাই, তাহলে দেখো ঘটনাটা কি ঘটছে। আমি এই অংশতে 3 মান বসিয়ে দিচ্ছি, যে তাহলে কি দাঁড়াচ্ছে 3 + 3 ইন্টু 3 - 3 ডিভাইডেড বাই 3 - 3। তাহলে দেখো তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে। ঘটনাটা দাঁড়াচ্ছে 6 × 0 ডিভাইডেড বাই 0। তাহলে আমার যদি x+3 আনতে হয়, অর্থাৎ x+3 অর্থাৎ যদি আমি 3 + 3 6 আনতে হয়, তাহলে কি আমার 0 আর 0 কে কাটাকাটি করে 6 আনতে হয় না? জি স্যার, এটাই তো। রাইট। তার মানে যদি আমি এক্স এর কোন একটা ফাংশন ডিক্লেয়ার করি, মাথায় আছে তোমাদের ছোটবেলায় 9-10-এ শিখে আসছো, কোন একটা ফাংশন এরকম ভাবে লেখার পরে তোমাদের অবশ্যই এরকম সাইড নোটে কিছু একটা জিনিস দেয়া ছিল, সেটা হচ্ছে এক্স ইজ নট ইজ ইকুয়ালস টু 3, এরকম ভাবে সাইড নোট দেয়া থাকতো, মনে পড়ে? যেগুলোর অর্থ তোমরা জি স্যার, তখন মনে পড়ছে। বুঝেছো কিনা আই এম নট শিওর, বাট এখন তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে যে ফাংশন ডিক্লেয়ার করলেই হবে না, সেই ফাংশনটা যেই চলক আমরা ধরি সেই চলকের সকল মানের জন্য কি হতে হবে, সত্য হতে হবে। সো আমরা যে এই ফাংশন অফ এক্স, এই ফাংশনটা ডিক্লেয়ার করলাম, এটা কিন্তু এক্স ফাংশন 3 এর জন্য এই মানটা কিন্তু তখনই আসবে, 6 তখনই আসবে যখন আমরা 0 আর 0 কে কাটাকাটি করতে পারবো। এই আসলে বলো 0 আর 0 কি কাটাকাটি করা যায়? না স্যার। তার মানে এই যে ফাংশন অফ 3 ইজ ইকুয়ালস টু 6 বের করলাম, ইজ দ্যাট পসিবল অর ইজ দ্যাট ম্যাথমেটিক্যালি কারেক্ট? নো স্যার। না স্যার। না, এটা কিন্তু ম্যাথমেটিক্যালি কারেক্ট না। কিন্তু আমি যদি এই এই এক্স এর জায়গায় 3 বসিয়ে এই জিনিসটা আলাদা করে না দেখাতাম, তাহলে কিন্তু এটা ডেফিনেটলি কোনো প্রবলেমই হতো না। দ্যাট মিনস এই লাইনটা লেখার আগ পর্যন্ত যখন আমি x+3 বসালাম, সেই পর্যন্ত কিন্তু তোমাদের কারো কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে? বাট এখন ফাংশন আমাদের যদিও অষ্টম অধ্যায় ফাংশনটা শিখে দেন নবম অধ্যায় 9.1 শেখার কথা, বাট আমাদের অষ্টম অধ্যায়টা কিন্তু বাদ দিয়ে দিয়েছে। সো দ্যাটস ওয়াই আমরা 9.1-এ সরাসরি চলে আসছি, না হলে ফাংশন রিলেটেড, গ্রাফ রিলেটেড আরো অনেক কথাবার্তা আমরা বলতে পারতাম, ঠিক আছে? বাট যাই হোক, সেটা বলা হচ্ছে না। সো আশা করি এই আলোচনার মাধ্যমে আমি আসলে বোঝাতে পারব। এখন আসলে কি করে, এই যে এই ধরনের যে ক্যালকুলেশন বা ফাংশনের ক্ষেত্রে যে অসংজ্ঞায়িত বা অনির্ণীয় যে মান, এই মানগুলোকে আমরা ইগনোর করি। আগে ইগনোর করেছি, ইগনোর করে আমরা এই x+3 টাইপের মানগুলো বের করেছি, তাই না? আগে আমরা ইগনোর করেছি, বা এখন এই আজকের ক্লাসের আগ পর্যন্ত আমরা সবাই কম বেশি ইগনোর করেছি। কি ইগনোর করেছি? বা অসংজ্ঞায়িত বা অনির্ণীয় টাইম। অসংজ্ঞায়িত বারবার বলবো না, অনির্ণীয় বললে অনির্ণয়ের মধ্যে অটোমেটিকলি অসংজ্ঞায়িত চলে আসে, রাইট? তার মানে আমরা যতগুলো অনির্ণীয় টার্মস রয়েছে সেই অনির্ণীয় টার্মস গুলোকে আগে ইগনোর করেছি বা অতটা জোর দেইনি, বা এই যে সাইডের যে কন্ডিশন, এই কন্ডিশন গুলোর প্রতি কখনো মাথা ঘামাইনি। দ্যাটস ওয়াই আমরা এই জিনিসগুলোকে খুব ইজিলি ইগনোর করে খুব সুন্দর একটা ফলাফল নিয়ে আসতে পারছি, রাইট? কিন্তু এখন ফ্যাক্ট হচ্ছে এই অসংজ্ঞায়িত বা অনির্ণীয় টার্মস গুলোকে আমাদের কি করতে হবে, আমরা আর ইগনোর করতে পারবো না। এখন আমাদেরকে এগুলো মানে হিসাবের মধ্যে রাখতে হবে, ক্যালকুলেশনের মধ্যে রাখতে হবে। যেটা বলেছিলাম, যেখানে বীজগণিত আমরা ইগনোর করে আসছি বা যেখানে বীজগণিত শেষ হয়েছে বা সংজ্ঞায়িত হয়নি, সেই জায়গাতেই কিন্তু আমাদের ক্যালকুলাসের স্টার্ট বা লিমিটের স্টার্ট। আমি কি বুঝাতে পারছি কথাগুলো? ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এখন আমাদের এই প্রথম সেশনে, যদিও দেরি হয়ে গেছে, আবারও সরি বলছি, আমাদের প্রথম সেশনের এখন 2 মিনিট 21 সেকেন্ড বাকি রয়েছে। তো আমরা পরবর্তী যে আলোচনাটা শুরু করব সেটার জন্য আমাদের যথেষ্ট সময় দরকার এবং কন্টিনিউয়াস আলোচনাটা করা দরকার। আমাদের রেকর্ডিংটা কে করছে? রেকর্ডিংটা কে করছে? মাসুদ না মাসুম? মাসুদ না মাসুম? ওকে, মাসুম ফাইন। মাসুম স্যার। মাসুম, ওকে। মাসুম, তোমাকে আমি বলছি যে আমি যদি এখন এখানে ভিডিওটা লিভ নেই বা ক্যান্সেল করি রেকর্ডিং এইটা, তাহলে তুমি কিন্তু রেকর্ডিংটা কমপ্লিট হওয়ার পরে, মানে তোমার ওখানে কনভার্ট হবে, কনভার্ট হওয়ার পরে তুমি একবার প্লে করে দেখবে যে এটা প্লে হচ্ছে কিনা। দেন তুমি পরবর্তী ভিডিওর জন্য আমাকে নক করবে যে স্যার আমার এটা রেকর্ড হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে, এখন আপনি পরবর্তীটা আমি রেকর্ড করা শুরু করতে পারি। দেন আমরা শুরু করবে, না হলে কিন্তু আবার বলছি আগেরটাও হারায় যাবে, পরেরটাও কনভার্ট হবে না। এটা কিন্তু জুমের একটা প্রবলেম, যেটা আমরা গতবার ফেস করেছি, ঠিক আছে?
সো ঠিক আছে, আমি লিভ নিচ্ছি, আবার সবাই জয়েন করবেন। স্যার বাট হ্যাঁ বলেন। স্যার নামাজের একটা ব্রেক দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি কি 10 মিনিটের একটা ব্রেক দিতে পারি? 5:51 বাজে, 6টা 5-এ আসি সবাই। জি স্যার। তো 5:51 বাজে সবাই জি 6টা 5-এ স্যার। আসি, ঠিক আছে? 6টা 5-এ আশা করি আমি সবাইকে পাবো। আবার এখানে অলরেডি মাত্র 13 জন আছে। সো আমি কিন্তু আজকে অ্যাটেন্ডেন্সটা নিব হচ্ছে ক্লাসের শেষে, একদম ক্লাসের লাস্ট অ্যাটেন্ডেন্সটা নিব। সো কাইন্ডলি ক্লাসগুলো মিস করবেন না। ওকে, 6টা 5-এ দেখা হচ্ছে।